জায়গা তো অবশ্যই আছে, যা যা আলোচনা হলো সেটার একটা ফ্রেমওয়ার্ক আমি পেয়ে গেলাম। এবং আমি যেহেতু মানে এসে বুঝতে পারছি আমি অনেক গুণীজনদের মাঝখানে এসে পড়েছি, তা আমি অত্যন্ত মানে আমার যতটুকু একটা খুব সীমিত জায়গা থেকে আমি আলোচনাটা করব। এবং যেটা যেহেতু এই সেশনের শেষ বক্তা, আমি লাঞ্চও প্রায় এসে গেছে এরকমই বোধহয় অবস্থা, তা আমার সময়টাও আমার মনে হয় যতটা আমরা এতক্ষণ ধরে উই ওয়ার রানিং লেট সেটা কিছুটা পুষিয়ে দেওয়ার দায়িত্ব আমি সাগ্রহে নিতে চাইছি এবং আশা করছি সেটা করতে পারবো। আমার কাছে ঘড়িও আছে, আমি আই শুড নট মিস স্টেপ মাই স্পেস। যাই হোক, আমি যেই বিষয়টা আমার মানে যেই ধরনের যা যা চর্চা করেছি সেটা খুবই সীমিত একটি ক্ষেত্র। এবং আজকে বিমানদা যেটা করে দিলেন সেটা হচ্ছে উদ্বাস্তু ইতিহাস এবং দেশভাগের ইতিহাস, তার একটা সামগ্রিক ধারণা আমাদের কাছে চলে এলো আমাদের সামনে। এই পুরো ফ্রেমওয়ার্কটা যেটা আমরা বলছি, একটা চালচিত্র, একটা পটভূমি অলরেডি রয়েছে। আমি সেখান থেকে দাঁড়িয়ে একটা ছোট জিনিস নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমি আসার সময় যেটা ভাবছিলাম এবং বিভিন্ন সময় যেটা আমরা নানাভাবে বিভিন্ন চর্চার জায়গা থেকে ভেবে থাকি, সেটা হচ্ছে এই যে ইতিহাসের চোখ। ইতিহাসের চোখ বলতে আমরা কি বুঝি? ইতিহাস কি দেখে? ইতিহাসের চোখ কি ভিন্ন? অঙ্কের চোখের থেকে কি আলাদা? ভূগোলের চোখের থেকে কি আলাদা তার দৃষ্টি? এটা বলার একটা কারণ হচ্ছে, যেটা বিমানদা অলরেডি তার কিছুটা সূত্র ধরে দিলেন, যে বিভিন্ন ধরনের আলোচনা হতে পারে। সব আলোচনাকে আমরা ঐতিহাসিক চর্চা বলবো কিনা এই নিয়ে একটা ভাবনা চিন্তার জায়গা আছে, অর্থাৎ একটা ডিসিপ্লিনারি ফ্রেমওয়ার্ক আছে। তো সেই যে ফ্রেমওয়ার্ক মানে কিন্তু ঠিক আমি সেভাবে ভাবছি না যে একটা বোর্ডে আমি লিখতে পারছি, তার বাইরে লেখার আমার অনুমতি নেই। হয়তো আমি ওটাকে অনুমতি নিতে চাইছিও না, সেইভাবে আমি দেখছি। এই গণ্ডিটা আমাকে অন্তত কিছুটা সুবিধে দিয়েছে বরাবর, আমি এই চর্চার ধারাটা কিছুটা থাকলে আমার সুবিধে হয়। তো সেই জায়গা থেকে আমি এতক্ষণ ধরে যা আলোচনা হলো তার একটা সীমিত জায়গা, এই দাঙ্গার ক্ষেত্রটা, সেটা নিয়ে আমি একটু ভাবার চেষ্টা করব। এবং এটা নিয়ে ভাবতে গিয়ে যেটা সমস্যা একদিক থেকে, এবং আরেক দিক থেকে একটা সুবিধেও হয়, যে দাঙ্গা শব্দটার একটা নিজস্ব ব্যাগেজ আছে। আমরা দক্ষিণ এশিয়াতে বসবাস করেছি, আমরা সবাই দেশভাগের কথা বিভিন্নভাবে জানি, বিভিন্ন জেনারেশনে বিভিন্নভাবে সেটা আলোচিত হয়েছে, আমাদের কাছে এসেছে। এটা আমাদের কাছে একটা ফ্যামিলি এয়ারলুমের মতো, একটা গয়না পাওয়ার মতো বিষয়। হ্যাঁ, তার বেদনা স্মৃতি, তার অন্যান্য অনেক ধরনের স্মৃতি, শুধু বেদনা স্মৃতি আমি কখনোই বলবো না, নানা ধরনের আনন্দের স্মৃতি, এই সমস্ত কিছু তার সাথে যুক্ত। তাই দেশভাগ শব্দটা আমাদের যেভাবে চেনা, একইভাবে দাঙ্গা শব্দটাও আমাদের চেনা। তাই দাঙ্গা বুঝতে, দাঙ্গা শব্দটা বললেই আমরা সাম্প্রদায়িক দাঙ্গা বুঝি, সম্প্রদায় বলতে আমরা হিন্দু এবং মুসলিম বুঝি। তো এই যে যেটা নিয়ে কথা হচ্ছিল যে মোটা দাগের ভাবনা, সেটাতে সমস্যা কতটা আছে আমি জানি না। তার কারণ আমার একটা জিনিস যেটা বারবার মনে হয়, সেটা হচ্ছে দাঙ্গা নিয়ে যখন এই দাঙ্গা একটা চেনা জায়গা, একটা নোন টেরিটরি, এইভাবে যদি আমি ভাবি দাঙ্গা স্থলকে, দাঙ্গার আলোচনাটা যদি আমি করি, তাহলে যেটা ঘটে যায় সেটা হচ্ছে যে সবসময় আমরা যে কোনো দাঙ্গাকে একই ধরনের এরকম একটা ধারণা করি, এবং তার কেন্দ্রে যেই ধারণাটা থাকে সেটা হচ্ছে দাঙ্গা এমন একটা সময়, যেটা নিয়ে আলোচনাও হলো, এবং আই এগ্রি টু দ্যাট, যে আমাদের মনে হয় অদ্ভুত একটা সময়। অদ্ভুত মানে যেটা এটার মতো, মানে অন্যান্য জিনিসের মতো নয়, একটা আলাদা কিছু, বিস্ময়কর একটা জিনিস। আমি একটু ভাবার চেষ্টা করছিলাম যে এটাকে যদি অন্যভাবে আমরা দেখার চেষ্টা করি, যে দাঙ্গা অ্যাকচুয়ালি আমরা একটা নর্মাল, স্বাভাবিক, তার রেলমে, তার টেরিটরিতে যদি বসানোর চেষ্টা করি, অর্থাৎ দাঙ্গা স্থলটা আলাদা কিছু নয়। দাঙ্গাতে যেটা ঘটছে, আমরা দাঙ্গাকে দেখবো কিভাবে? আমরা ভায়োলেন্স বা নৃশংসতা, সহিংসতা, তার একটা প্র্যাকটিস হিসেবে দেখতে পারি। কিন্তু সহিংসতা তো আছে, নৃশংসতা তো আছে, এটা হঠাৎ করে হওয়া একটা জিনিস নয়। তাই দাঙ্গাকে আমরা তার এই যে ঘটলো, একটা ইরাপশন হলো, ইরাপশন মানে আমরা জানি একটা একটা লাভার মতো হঠাৎ করে যেন বেরোলো, এরকম একটা জিনিস। দাঙ্গাকে আমি সেভাবে দেখতে চাইছি না, যেখানে অন্যান্য সমস্ত সম্পর্ক যা আমার আগে ছিল না, আমি পাড়ার লোকটাকে মেরে ফেললাম, আমি আমার বাড়িতে যে আশ্রয় নিয়েছে তাকে আমি খুন করে ফেললাম, এই যে কাজগুলো আমি করছি, সেই জিনিসটা আমি হঠাৎ করছি না, এটা আমার ছিল, আমি একভাবে এক ধরনের পরিস্থিতিতে সেটাতে রেসপন্ড করছি। এবং আজকের আলোচনাতে এই যে আমরা এতজন রোববার সকালে এসে পৌঁছেছি, সেটা বোধহয় আমাদের বিভিন্নভাবে এই বিষয়টা যখনই আমরা ভাবি, আমরা সেই সহিংসতা নিয়ে নানা ধরনের আমাদের অকওয়ার্ডনেস আছে, চিন্তা আছে। থ্যাংক ইউ সো মাচ অমৃত। চিন্তা আছে থেকে। তাহলে এই
নানা ধরনের অদ্ভুত সময়ের মধ্যে থেকে আমরা দাঙ্গাকে যদি স্বাভাবিক একটা বিষয় হিসেবে দেখি, যেটা অলরেডি আমাদের মধ্যে রয়েছে, যেই ধরনের সামাজিক ফিশার্স টানাপোড়েন আমাদের মধ্যে আছে, যেই ধরনের ভাগাভাগি আমাদের আছে, আমরা বাড়ির কোন অংশে কাকে ঢুকতে দিচ্ছি না, বাইরে কাকে বসিয়ে রাখছি, কার খাবার খাওয়ার পরে একটু অন্যভাবে ভাবছি যে এই মাংসটা অন্য মাংস নয় তো, এই নানান জিনিস যে আমাদের ভয়, আমাদের চিন্তা, এই চিন্তাগুলোরই কোনো একটা ক্রিস্টালাইজেশন হয়, অর্থাৎ বিন্দু বিন্দু জমে একটা শক্ত কিছু তৈরি হয়ে যায় দাঙ্গার মুহূর্তটাতে। কিন্তু দাঙ্গার মুহূর্তটাকে যদি আমরা একটা বিশেষ হিসেবে দেখি, তাহলে হয়তো সেই বাকি যে বিন্দুগুলো সেগুলোকে আমরা রেকগনাইজ করি না। তা আমি চেষ্টা করব সেটা না করার, এইটা আমার প্রথম ভাবনা। আরেকটা যেটা আমি দাঙ্গা নিয়ে ভাবতে গিয়ে দেখেছি, যেহেতু আমরা এই ক্ষেত্রে আমি 46 এর দাঙ্গার কথা বলছি, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং যেটাকে আমরা বলে থাকি, সেই সময়ের ইতিহাসের কথাও বিমানদা অনেকটা বলেই দিলেন। ক্যাবিনেট মিশন ফেল করছে, তার আগে অন্যান্য বিভিন্ন মিশন ফেল করছে। এই জায়গা থেকে যেটা হয়ে দাঁড়াচ্ছে, আমরা জানি যে আমরা যখনই, এবং এই পাঠ তো আমাদের সকলেরই আছে, আমরা স্কুলে যখন উত্তর লিখেছি ওই একটা প্রশ্ন আসতো, স্যারও বলছিলেন আজকে যে ওই ইনএভিটেবল কিনা, সৌভিক দাও এটা নিয়ে আলোচনা করছিলেন, যে এটা কি কোনো একটা সময় অবশ্যম্ভাবী হয়ে উঠলো দেশভাগ। তো এই অবশ্যম্ভাবী মানে এটা এখানে ইট উইল লিড আপ টু দিস, এটা আমরা কোন জায়গা থেকে দাঁড়িয়ে বলছি? আমরা 47 এর পরের কোনো সময় দাঁড়িয়ে থেকে বলছি, কারণ আমরা জানি 47 এ কি হয়েছে, এবং সেই পাঠটা আমরা দুদিক থেকে করেছি। আমরা একদিক থেকে জাতীয়তাবাদী ইতিহাসের একটা ধারা ভেবে নিয়েছি, এতে এই এই হয়, 1905-এ এই হয়েছিল, গান্ধীর সময় এই এই ঘটনা ঘটলো, 42 করতে হয়। আমরা যেহেতু বর্ডারের এই পারে পড়েছি, আমরা অনেকেই মুসলিম লীগকে দায়ী করেছি, জিন্নাকে দায়ী করেছি, এবং তার ইতিহাস খুঁজতে খুঁজতে আমরা অনেকটা পিছিয়ে গেছি। আমরা সাইদ আহমেদের কথা বলেছি, আমরা কিভাবে কেমব্রিজে একজন বসে বসে পাকিস্তান শব্দটা নিয়ে ভাবলেন, সেইটা নিয়ে আমরা আলোচনা করেছি। সব কিছুকে আমরা লজিক্যালি সাজিয়েছি। শুরু করার সময় আরেকটা কথা আমি বলে রাখি, আমার আধ ঘন্টা থেকে আমি এক্সিট করব না, কিন্তু এই যে এই লজিক্যাল ভাবনার যে কথাটা আমরা বললাম, যেখান থেকে দাঙ্গাকে আমরা ইললজিক্যাল কিছু এরকম মনে করছি, যে এটার কোনো লজিক নেই, ভায়োলেন্স হ্যাজ নো লজিক, এটা তো একটা এমন একটা জিনিস যেটা একটা নয়েজ, কেওস, এর কোনো সুন্দর সুর নেই, কোনো অর্ডার নেই। এই অর্ডারের ধারণাটা আমরা পেলাম কোথা থেকে? নানাভাবে পেয়েছি। নিশ্চয়ই একদিক থেকে যেহেতু আমাদের একটা ঔপনিবেশিকতার ইতিহাস আছে, ঔপনিবেশিকতা আমাদের এক ধরনের এই লজিকের আন্ডারস্ট্যান্ডিং দিয়েছে। তার কারণ আমরা আধুনিকতা বলতে অর্ডার বুঝেছি, এবং সেই অর্ডারটার মধ্যে নানা ধরনের জিনিস ছিল, বিভিন্ন ধরনের সরণি, তালিকা, সেন্সাস, আজকে মিউজিয়ামের কথা হচ্ছিল, মিউজিয়াম তৈরি করা, জুওলজিক্যাল গার্ডেন্স তৈরি করা, কোথাকার কি জিনিসের কি নাম, এই সমস্ত কিছুর একটা অর্ডারিং। অর্থাৎ এই ধারণাটাই আমরা পেয়েছি যে ভারতীয়দের কোনো অর্ডার ছিল না। ভারতীয় শব্দটা আমার বলা ভুল, ভারতবর্ষের এই ভূখণ্ডে যারা থাকছেন তাদের সকলেরই কোনো অর্ডারের ধারণা নেই, যেভাবে ইতিহাসের ধারণা নেই। তাই আমরা কোথা থেকে এই রেশনালিটি, ইতিহাস, অর্ডার এগুলো শিখবো? আমাদের শেখাবে হচ্ছে দ্য গ্র্যান্ড ওয়েস্ট, যেখান থেকে আমরা রেশনালিটি বুঝবো, কেমন সেই পাঠটা আমরা নেব। তাহলে এই এবং সেটাকে আমরা সেইভাবে ভাববো, এবং সেই যে স্টেটটা সেটা কি করে, সেই স্টেটটা আমাদের কি করে, সেই স্টেটটা কোনো না কোনো ভাবে আমাদের যে সত্তা, আমাদের যে স্পিরিট, এই সত্তার বিভিন্ন শব্দ আমরা ওয়েস্টার্ন ফিলসফিতে শুনেছি, স্পিরিট ইত্যাদি, এই সমস্ত কিছুর পূর্ণ প্রয়াস করবে আমার স্টেটে। তাহলে আমি যদি একজন উদারনীতিবাদী মানুষ হই, আমি যদি একজন লিবারাল মানুষ হই, সেই লিবার্টি আমি যে দেখাবো সেটা সকলের দেখানোর ক্ষমতা থাকবে না, আমার থাকতে পারে, কারণ আমি ওই ধরনের ফিলসফি ইত্যাদি এগুলো জেনে বুঝে এসেছি, আমার সায়েন্টিফিক নলেজ, এভিডেন্স নির্ভর জ্ঞান, এগুলোর ধারণা আমার আছে। তাহলে সেই যে মানুষটা, সে বুঝবে যে এই লিবার্টির চরম প্রকাশ একমাত্র রাষ্ট্রে হতে পারে, স্টেটে হতে পারে। আমরা সবাই হেগেলের নাম আমরা জানি, এবং আমরা বিভিন্নভাবে, আপনারা পড়েছেন, আমি পড়িনি, আমি হেগেল খুব কম জানি, কিন্তু যতটুকু আমি বোঝার চেষ্টা করেছি তার ফিলসফি, সেখানে কিন্তু এই স্টেট কেন্দ্রিক একটা ভাবনা বারবার এসেছে। তাহলে স্টেট আমার বাইরে নয়, স্টেট আমার সাথে, আমারই এই ধরনের ভাবনার চরম প্রকাশ হচ্ছে স্টেট।
এই ভাবনার ধারাতে আমরা একদিকে যদি ব্যক্তিকে রাখি, যেই ব্যক্তি হচ্ছেন দ্য রেশনাল বিইং, হ্যাঁ, যে কিনা ওই এনলাইটেনমেন্টের ধারণা বহন করেছে, সবকিছু যখন তখন সে বিশ্বাস করে না, সে প্রশ্ন করে, এই সমস্ত কিছু করে সে শিখেছে ইন্ডিভিজুয়াল হতে, যে পরবর্তীকালে নিজেকে নাগরিক বলে চিহ্নিত করতে পারবে। তাহলে এই যে ব্যক্তি, সেই আলটিমেটলি স্টেটের দিকে যাত্রা করছে। এটা তার বিভিন্ন নিজস্ব মানে কি বলবো, মননের এবং মানসিক প্রস্তুতির একটা পর্ব তাকে স্টেটের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে এই যে তার মুভমেন্ট টুয়ার্ডস দ্য স্টেট, দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য স্টেট, এটা হচ্ছে একটা দিক যেখানে রেশনালিটি আছে। কাস্টের লোক বলে মেনে নি, অমুক সাম্প্রদায়িক কমিউনিটি বলে একটু ভালো লাগে, অমুককে একটু ভয় পাই, এই নানাবিধ যে আমাদের সম্পর্ক তৈরি হয়, সেইগুলো আমার কমিউনিটি স্পেসকে তৈরি করে। এখন এটা তো আমরা জানি যে এই কমিউনিটির ধারণার আরেকটা প্রকাশ হচ্ছে নেশনের ধারণা। তাহলে একদিক থেকে আমি যদি ব্যক্তি এবং এই দিক থেকে স্টেটকে ভাবি, আমি খুব স্পষ্ট ভাগাভাগি করতে চাইছি না, কিন্তু আরেক দিকে আমাদের ভাবতে সুবিধা হবে, আমরা কোনো না কোনো ভাবে ওই অন্য যে ব্যক্তি যে কমিউনিটিতে থাকে তাকে আমরা নেশনের দিকে সে যাত্রা করছে এটা ভাবতে পারি। তাহলে ন্যাশনাল সেন্টিমেন্ট এবং স্টেটিস্ট ধারণা, এই দুটোকে আমরা একটু আলাদা, একটু ভিন্ন এইভাবে আমরা ভাবতে পারছি। এবার আমরা যে আলোচনাটা করছি, এই যে দাঙ্গার যে কথাটা হলো, এই দাঙ্গার বিষয়টা কিন্তু আমরা স্টেটের মধ্যে ফেলতে একটু নারাজ। তার কারণ স্টেট তো মানুষকে মেরে ফেলে, এটা আমরা বলতে চাই না। আমরা তাহলে কি বলি, স্টেটকে অমুককে এই পানিশমেন্ট দিতে হয়েছে, স্টেট অমুক কাজটা করেছে যাতে এই অর্ডার বজায় থাকে। অর্থাৎ রাষ্ট্র হানাহানি করে না, রাষ্ট্র চুক্তি করে। ঠান্ডা ঘরে বসে আমরা চুক্তি করি, কিন্তু নেশন কিন্তু মারামারি করতে পারে। তাহলে একটি নেশন তার ভেতরে আরো 50টা নেশন নিজেদের মধ্যে মারামারি করে। তাহলে এই যে দাঙ্গার যে ঘটনাগুলো ঘটছে, যেখানে এই মৃত্যু হচ্ছে এমন একটা জিনিস যেটা একটা খুব বড় মার্কার, কিন্তু আরো অনেক কিছু আছে। এবং আমরা জানি ভয়কেও আমরা একটা মার্কার হিসেবে দেখতে পারি। তাহলে ভয়, মৃত্যু, রেপ ইত্যাদি এই সমস্ত কিছু, কারোর হাত কেটে হচ্ছে, এই নানা ধরনের জিনিস, ধর্মান্তরিত করা, এই সমস্ত কিছুকে আমরা কিন্তু কমিউনিটি স্পেসের মধ্যে রেখেছি। তাহলে দ্য কমিউনিটি অ্যান্ড দ্য স্টেট করে ভেবেছি। এবার আমরা যেহেতু কলকাতার কথা বলছি, কলকাতা 46-এ যে ধরনের কলকাতার শহরের যে ধারণাটা আমরা সেটার কথা বলছি, যেখানে এই অদ্ভুত সময়টা এসে পড়লো আর কি, দাঙ্গার মুহূর্তটা এসে পড়লো। এই কলকাতার আমরা জানি বিভিন্ন সময়ের বিভিন্ন ধরনের রেপ্রেজেন্টেশন আছে। অনেকটা আমরা কফি টেবিলের বই যেরকম দেখতে পাই সেখানে, কিংবা আমরা দেশলাই কাঠির বাক্সে যেভাবে কলকাতার কিছু কিছু ভিক্টোরিয়া মেমোরিয়াল, মানুষের মধ্যে আড্ডার একটা পরিবেশ, সবাই খুব ভালো, গুড নেইবারলিনেস, সবাই সবাইকে খুব ভালো রাখার চেষ্টা করি, আমরা খুব আন্তরিক, এই ধরনের নানা ধরনের কথা আছে। এবং এই কথাটা আমি এটা অবশ্যই বলতে চাইবো, যেটা এই চর্চার কেন্দ্রটা তো কলকাতা, কারণ যেহেতু এটা কলকাতার দাঙ্গার কথা বলছি, কিন্তু এটা স্পেসিফিক নয় কলকাতার। আমরা যে কোনো পশ্চিমবঙ্গের শহরের ক্ষেত্রে, নগরের ক্ষেত্রে এই ধরনের একটা ধারণা সাধারণত রাখি, যে মানুষ মানুষের পাশে এসে দাঁড়ায়, এই ধরনের একটা জায়গা। সবাই খুব ফুটবল ভালোবাসে, রসগোল্লা খেতে ভালোবাসে ইত্যাদি। এই ধরনের যে স্টিরিওটাইপগুলো একটা শহর সম্বন্ধে হয়ে যায়, বা বিভিন্ন শহর সম্বন্ধে হয়, তাতে কিন্তু এই শহরের যে সময়ের যে ধারণা, টাইমের যে ধারণা, সেটা একটা সাইক্লিক্যাল টাইমের মতো, যে ঘুরে ঘুরে একই জিনিস আসছে। খুব সুন্দর আমরা জানি এখন ছাতিমের গন্ধ চারিদিকে, এটা দিয়ে আমরা একটা সময়ের মধ্যে ঢুকে পড়লাম, শীতকাল, আমরা রঙিন সোয়েটার পরবো, আমরা জুতে যাব, বেড়াবো ইত্যাদি, আবার সেই গল্প করব, রসগোল্লা খাবো ইত্যাদি। আবার কোনো সময় একটা সিজনাল টাইমে এই ধরনের জিনিসের চেঞ্জ হবে। যেটা চেঞ্জ হবে না, যেটা আনচেঞ্জিং সিটির যে আইডিয়াটা, সেটা হচ্ছে মানুষের পাশে এসে দাঁড়ানো। তাহলে দুটো জিনিস আমরা খেয়াল করব, একটা সাইক্লিক্যাল চেঞ্জ যেটা একটা সিজনাল চেঞ্জের মতো, এবং আরেকটা যেটা আনচেঞ্জিং। এখন এই যে আনচেঞ্জিং একটা শহর, এই ধারণাটা আমরা অন্যভাবে বিভিন্ন সময় ঔপনিবেশিক লেখকদের হাত থেকে পেয়েছি, যার কেন্দ্র ছিল গ্রাম, যে ভারতবর্ষের গ্রামের কোনো পরিবর্তন নেই, গ্রামের মানুষ সরল, গ্রামের মানুষ এরকম নানা ধরনের কিছু বাক্স আছে। ওই অর্ডারিং এর মধ্যে সেই গ্রামের ধারণাও ঢুকে পড়েছিল, যেখান থেকে মনে করা হয়েছিল যে গ্রাম কিন্তু একটা সেফ স্পেস,
মানুষ খুব সেফ থাকবে। এই গ্রামেরই আর একটা ধারণা আমরা পাবো এই শহরের আইডিয়াতে, যেখানে একটা লোকালিটি, একটা পাড়া, সেটা খুব সেফ একটা জায়গা বলে মনে করা হবে। আমি খুব রাত করে বাড়ি ফিরছি, আমি একজন মহিলা, আমি খুব ভয় পাচ্ছি, ফিরতে ফিরতে পাড়ায় ঢুকে পড়লাম, এবার আমার গলার খুব জোর বাড়লো, পাড়ার কুকুরগুলো আমার সাথে এলো, আমার মনে করলাম এটা আমার পাড়া। এই যে সেফটির যে আইডিয়াটা, এই অদ্ভুত সময় বলে যেটাকে বলা হচ্ছে, সেটা ভেঙে গেল আমরা দেখলাম। তাই আমি বোঝার চেষ্টা করছি, যে প্রশ্নটা আমি আপনাদের সাথে কাছে রাখছি, আমার উত্তর নেই, যে আদেও কি সেটা সেফ স্পেস, অর্থাৎ এটা কি দাঙ্গার মুহূর্তে আনসেফ হলো, নাকি এটা আনসেফ একটা স্পেস? এই পাড়ার জায়গাগুলো, এগুলো কি হস্টাইল স্পেস, কারোর পক্ষে থাকার জন্য ভালো, যারা কিনা মোটামুটি এই ধারণার কেন্দ্রে আছে, যারা প্রান্তিক কোনো না কোনো ভাবে, তাদের জেন্ডার আইডেন্টিটিতে তারা প্রান্তিক, কাস্ট আইডেন্টিটিতে তারা প্রান্তিক, ধর্মীয় আইডেন্টিটিতে তারা প্রান্তিক, এই সমস্ত কিছু তাদের ক্ষেত্রে এগুলো এক একটা হস্টাইল স্পেস। কিভাবে এই শহরের স্পেস গুলোকে আমরা দাঙ্গার মুহূর্তে আলাদা আলাদা হতে দেখব, এইটা নিয়ে আমাদের একটু ভাবনা। এবং এই ভাবনাটাতে আমি যেটা করতে চাই, সেটা হচ্ছে 46 কে একটা স্পেসিফিক সময় হিসেবে দেখতে চাই, সব দাঙ্গা এক নয়, এইটা আমি বলতে চাইছি। কেমন? তাই আমি 46 এর আলোচনাটাই মূলত করতে চাইছি। এই পারি, যার কথা আমরা প্রত্যেক ছত্রে ছত্রে বলতে পারি যে এইরকম একটা ধারণা, তাহলে এটার একটা ভৌগোলিক অবস্থান আছে, একটা জিওগ্রাফি আছে। বিমান আজকে বলছিলেন জিও বডির কথা, এবং সেই ধারণাটাতেও আমি এটাও বলতে পারি যে, এবং এটা দীর্ঘদিন, মানে 19 শতক থেকে তো আছেই, তারও আগে থেকেই হয়তো আছে, এবং পরবর্তীকালে 47 এর সময়, দেশভাগের সময় নানা ধরনের ছবি আমরা বিভিন্ন পুস্তিকাতে দেখেছি, স্কুল টেক্সট বুকে দেখেছি, যেখানে এই ভারতবর্ষকে একটা শরীর হিসেবে কল্পনা করা হচ্ছে। ভারত মাতার আইডিয়াটা তো খুব কমন, যেটা আমরা জানি, যে অবনীন্দ্রনাথের আঁকাটা যদি আমরা দেখি, সেখানে কারা বাদ পড়ছে সেই চিত্র থেকে আমরা একজন হিন্দু নারীকেই ওখানে কল্পনা করতে পারছি, তাই বুঝতে পারছি যে কারা বাদ পড়ছে বিভিন্ন জায়গা থেকে। তো এই সমস্ত কিছু দিয়ে আমরা একটা শরীরকে কল্পনা করতে পারি। দেশভাগের সময় বিভিন্ন স্কুল টেক্সট বুকে যে ছবি বেরিয়েছিল, সেখানে এই যে ভারত মা, যাকে কিনা আনন্দ মঠে আমরা দেখেছি সন্তান দল বাঁচাবে ইত্যাদি, তার কিন্তু এই হাত কাটা, রক্তক্ষরণ হচ্ছে ইত্যাদি। তার মানে আমরা কোনো না কোনো ভাবে নেশনকে শুধু জিওগ্রাফি হিসেবে ভাবি না, আমরা একটা জিও বডি, তার একটা শরীর আছে, এইরকম একটা কল্পনা আমরা করেছি, যে এই শরীর আক্রান্ত হতে পারে বা হয়েছে। এবং আরেকটা এটার মধ্যে একটা কাজ করা যায়, যখন আঁকার মধ্যে আমি সেই লিবার্টিটা নিচ্ছি, যেটা হচ্ছে আমি এই শরীরটাকে যখন আঁকবো, তখন তার হাত পা এমন ভাবে আমি একটু মাথা তুলে দেব, একটু হাত বিস্তৃত করে দেব, যাতে আমার এই যে টেরিটোরিয়াল একটা কনফিগারেশন হয়ে গেল 47-এ, একটু তার বাইরে চলে যায়, সেটাকে কোনো না কোনো ভাবে ডিনাই করে। আমি কাশ্মীরটাকে তার মাথা করে দিলাম, কাশ্মীরের তাহলে আমার ওই ন্যাশনালিজমের ধারাটা ঠিক উল্টো দিকে তোমরা, এই পরিষ্কার আমরা তোমরার একটা ভাগ আমরা এই জিও বডির ধারণার মাধ্যমে করতে পারি। বেশ, তাহলে এই ক্ষেত্রতে মানে এই জায়গা থেকে আমরা যেভাবে এই সিটি স্পেস, নেশন স্পেস ইত্যাদি এই শব্দগুলো আমরা বললাম, শব্দগুলো একটু অদ্ভুত শোনায়, ভারী শোনায়, কিন্তু আমরা বুঝতে পারছি যে আমরা কি বলার চেষ্টা করছি। সেই জায়গা থেকে আমরা এইটা মানে বলে নেওয়া দরকার যে দাঙ্গা সবসময় যখন আমি করছি, আমি কাউকে খুন করছি, আমি কাউকে মেরে ফেলছি, থোয়া খালসার ঘটনা যে বলা হলো, সেখানে এজেন্সি কার, কে করেছে, এইটা যখন বলা হয়, সেখানে সবসময় একটা অরিজিনাল মুহূর্ত, তার একটা খোঁজ থাকে, যে আমি প্রথম মারিনি, কেউ মেরেছিল, আমি তার উল্টো দিক থেকে মারলাম। অর্থাৎ আমি যেটা করলাম, একটা অর্ডার যেটা ব্রেকডাউন করে গেছে, সেটাকে আমি রিস্টোর করলাম। আমি যেটা করছি সেটা যে ঘড়ির কাঁটাকে আমি ফিরিয়ে দিচ্ছি, এই যে উইমেন্স রিকভারির অপারেশনটা পুরো, সেটা তো ওই টাইমলাইনটাকে বদলে দেওয়ারই একটা চেষ্টা, যে আসলে যা যা ঘটেছিল সেগুলো আবার আমি পরিষ্কার করে দিলাম। এই শুদ্ধিকরণ, পরিষ্কার করা, আমার নেশনটাকে আমি ঝাঁটটাট দিয়ে একদম পরিষ্কার একটা জায়গাতে রাখলাম, সেই চেষ্টা কিন্তু বারংবার হয়, এবং ভায়োলেন্সের ইনসিডেন্স, রায়েট, সেই জিনিসটাকে বারবার ভেঙে দেয়, যেটাকে নিট টাইডি আমি করে রেখে দিয়েছিলাম, যে যা হওয়ার আগে হয়ে গেছে, 46 এর রায়েট হয়ে গেছে, আর হবে না, এখন 47-এ র্যাডক্লিফ লাইন টেনে দিয়েছেন, আর কিছু অসুবিধে হবে না। আমরা জানি পশ্চিমবঙ্গ যদি আমরা খেয়াল করি, বারবার সেই অসুবিধে হয়েছে।
আচ্ছা, তাহলে আমরা যেটা এই অরিজিনাল মোমেন্ট, যেটাকে আরেক দিক থেকে আমরা অরিজিনারি মোমেন্ট হিসেবে চিহ্নিত করতে পারি, র্যাডিক্যাল পলিটিক্সের ধারণা, মানুষের খুব ওপিনিয়ন আছে এখানে। এই যে একটু আগে কথা হলো বিভিন্ন মুভমেন্টের কথা, ট্রাম ফেয়ার মুভমেন্ট, আমরা জানি 40-এর দশকে কি কি হচ্ছে, ট্রাম ফেয়ার মুভমেন্ট, টিচার্স মুভমেন্ট 40-50-এর দশক জুড়ে হচ্ছে, কমিউনিস্ট বিভিন্ন মুভমেন্ট গুলো যেগুলো থাকছে, প্রত্যেকটাতেই কিন্তু আমরা একটা র্যাডিক্যাল শহরের একটা চিত্র পাই। তাহলে যেই শহরটা র্যাডিক্যাল, যেটা এর অনেক আগে থেকেই তার আমরা চিত্রটা পেয়েছি, সেটার কি হলো এই 46-এ। এইটা দেখতে গিয়ে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে প্রথমত কয়েকটা একটা এনকোয়ারি মিশন হয়েছিল, যেটা ক্যালকাটা ডিস্টারবেন্সেস কমিশন অফ এনকোয়ারি, হ্যাঁ, যেটা হয়ে যাওয়ার পরে গ্রেট ক্যালকাটা কিলিং এর পরে এটা তৈরি করা হয়েছিল। সেই কমিশন অফ এনকোয়ারি কয়েকটা লেখা আমি একটু পড়ে শোনাতে চাই, মানে কোয়েশ্চেন আনসার যা যা ঘটেছিল সেগুলো দু একটা আমি একটু পড়ে শোনাতে চাই, এবং সেখান থেকে আমরা কি প্রশ্ন তুলতে পারি, এই প্রশ্নগুলোই তুলতে পারি, কারণ আমাদের কাছে উত্তর নেই, আমার কাছে নেই। একটু বলে রাখি যে এই কমিশনটা এটা তৈরি করা গেছিল একটি অ্যাক্টের মাধ্যমে, দ্য বেঙ্গল অ্যাক্ট 14 অফ 1946, যেটাকে বলা হচ্ছে দ্য ক্যালকাটা ডিস্টারবেন্সেস কমিশন অফ এনকোয়ারি অ্যাক্ট 1946। কেন গঠন করা হলো আমি কোট করছি, এটা বলা হলো টু এনকোয়ার ইনটু অ্যান্ড রিপোর্ট অন the causes of and the measures taken to deal with the disturbances which occurred in the town and neighborhood of Calcutta in the month of August 1946. খুব সহজ একটা কথা, যে কেন হলো, কেন মানুষ দাঙ্গা করলেন, এটা দেখার একটা চেষ্টা। এটা একটা রেজলিউশন of witnesses, compelling the discovery and production of documents, and it was to be deemed to be a civil court in the within the meaning of sections 480-482 of the Code of Criminal Procedure 1898. তাহলে এই ধরনের একটা জিনিস, যেটা যথেষ্ট একটা কি বলবো গুরুত্ব ছিল, যেখানে এভিডেন্স নেওয়া যাবে ইত্যাদি, এই সমস্ত কিছু এটা এস্টাবলিশ করা হলো। এবার যেই কলকাতা শহরটার কথা আমরা বলছি, যেখানে এই নানা ধরনের এই ঘটনাগুলো ঘটছে, সেটা আমরা কখনোই কিন্তু বলবো না যে এই শহরটা তার একটা কি বলবো, তার একটা একই ধরনের ধারণা বিভিন্ন সময় ছিল। আমরা ব্ল্যাক টাউন, হোয়াইট টাউনের একটা ধারণা, যেগুলো খুব ব্লাড ক্যাটেগরি, সবসময় একরকম নয়, সেই রকম একটা ধারণা জানি 19 শতকে ছিল, যে কোথায় সাহেবরা থাকে, সাহেব পাড়া কোনটা, কোনখানে অন্যান্যরা থাকে, এরকম একটা ধারণা। এছাড়াও যেটা বলা, সেটা হচ্ছে কলকাতার একটা আন্ডারওয়ার্ল্ড তো নিশ্চয়ই ছিল, যে কোনো শহরেরই থাকে। তাহলে এই আন্ডারওয়ার্ল্ডের কাজ কি হবে, যখন এই অদ্ভুত সময় প্রস্তুত হবে তখনই সবাই বেশ একসাথে হয়ে যাবে। কিন্তু এটাও আমাদের বলার যে এই আন্ডারওয়ার্ল্ডের ধারণা থেকে আমাদের এই ধারণাটা অনেক সময় হয়, যেহেতু আমরা ওই ভায়োলেন্সকে নিজেরা করেছি, আমরা বলতে চাই না যে বাইরের লোকেরা করেছে, তাহলে বাইরে থেকে এলো কারা। অনেক সময় আমরা ধরে নিই বাইরে থেকে এসেছিল ইউপি এবং বিহারের লোকজনেরা। সুরঞ্জন দাস, জয়ন্ত রায়, ওনাদের একটা এডিটেড ভলিউম আছে 1996-এ, গুন্ডাদের নিয়ে লেখা, দ্য গুন্ডাস, এবং সেখানে এই কলকাতার আন্ডারওয়ার্ল্ড নিয়ে একটা চর্চা আছে। সেখানে কিন্তু তারা সেরকম কথা বলছেন না, তারা যেটা বলার চেষ্টা করছেন যে এই যে আন্ডারওয়ার্ল্ডের ধারণা, এটা খুব মিক্সড একটা গঠন, অর্থাৎ সেখানে যাদের মনে করা হচ্ছিল যে এরা কলকাতার হার্ট অফ কলকাতা, তারাও কিন্তু তার একটা অংশ, এরকম একটা ধারণা আছে। কিন্তু কিছু কিছু জায়গা শহরে যেগুলোকে মনে করা হচ্ছিল যে এখানে বেশ সমস্যার এগুলো জায়গা, এই জায়গাগুলো কি কি, যেগুলোকে ক্রিমিনাল অ্যাক্টিভিটির একটা ম্যাপ যদি আমরা তৈরি করি, সেখানে কিছু কিছু উত্তর এবং কেন্দ্রীয় কলকাতার কয়েকটা জায়গা রয়েছে, যেমন আপার সার্কুলার রোড, আমা স্ট্রিট, নারকেলডাঙ্গা, বেলেঘাটা, বউবাজার, রামবাগান, মুচিপাড়া। এই যে জোনটা, এটাকে যদি আমরা, আমি তো আনিনি, কিন্তু ম্যাপ দিয়ে যদি আমরা ফ্রেম করি, ম্যাপটা যদি আমরা দেখার চেষ্টা করি, আমরা কিন্তু একটা ফিক্সড প্যাটার্ন পাবো, এবং বারবারই আমাদের মনে হবে তাহলে কি এই জায়গাগুলোতেই শুধু রাইট হয় প্রত্যেকবারই, তাহলে কারা করে, এরকম একটা ধারণা আমাদের থাকবে। এবার এইরকমই কিছু জায়গাতে যখন দাঙ্গা হচ্ছে, তখন কমিশন অফ এনকোয়ারিতে এরকম প্রশ্ন করা হচ্ছে, আমি কোট করছি,
একজনকে জিজ্ঞেস করা হচ্ছে, ইউ কনসিডার দিস রিপোর্টস অ্যালার্মিং, এই যে সাংঘাতিক অ্যালার্মিং জিনিস রিপোর্ট গুলো, সেটা কি এই কারণে অ্যাজ দে ডিড ফ্রম সাচ পার্টস অফ ক্যালকাটা অ্যাজ দ্য বেঙ্গল ক্লাব, দ্য মেট্রো সিনেমা, দ্য লাইট হাউস সিনেমা, কেসি বিশ্বাস অ্যান্ড কোম্পানিজ গান শপ অ্যাট দ্য কর্নার অফ ধর্মতলা, এই জায়গাগুলো থেকে তিনি প্রশ্ন করছেন, would these reports have alarmed you? তার কারণ এটাই তো হচ্ছে হার্ট অফ ক্যালকাটা বলে মনে করা হচ্ছে। তখন উত্তর দেওয়া হচ্ছে, if I had accepted them at their face value, I should be very alarmed। অর্থাৎ এই জায়গাগুলো হচ্ছে অ্যালার্মিং জায়গা। তাহলে কলকাতার 46-এ আমরা বলতে পারি একটা নতুন ম্যাপও তৈরি হচ্ছে। পুরোনো যে জায়গাগুলো মনে করা হচ্ছিল এখানে ক্রিমিনাল অ্যাক্টিভিটি ইত্যাদি আছে, এখন সেগুলো তো থাকছেই, আরেকটা হচ্ছে এই জায়গাগুলো হচ্ছে ভয়ের কেন্দ্র। তাহলে 46 কয়েকটা ভয়ের জায়গা তৈরি করলো। আবার আরেক দিক থেকে এইটা আমরা একটু বলে নিই যে বিভিন্ন সময় এই নানা ধরনের যে ভালনারেবিলিটি গুলো উঠে আসে, যে কে কারা এই ধরনের কাজ করছে, সেই জায়গাগুলো থেকে আমরা বলতে পারি যে এই সময় অলরেডি যেহেতু এই ফ্রি was strongly opposed to 16th August being declared a holiday, এটা কি আপনি জানতেন? তখন তিনি বলছেন যে হ্যাঁ, এটা আমরা বুঝতেই পারছি যে এরকম একটা কারণেই যেটা ঘটেছিল, যে ময়দানে অনেকগুলো মানুষ এখন একসাথে এসে গেছে। এই ময়দান এলাকাটা নিয়ে যদি আলোচনা করা যেত, আমার সময় থাকতো, তাহলে আরো অনেক কিছু আমার মনে হয় আমাদের সকলেরই বলার থাকবে। কারণ ময়দানের আইডিয়াটাই হচ্ছে এমন একটা জায়গা যেখানে মানুষ একসাথে ঘুরে বেড়াতে পারে, তারা তাদের লেজারের এটা একটা জায়গা। 46-এ যেটা হয়ে দাঁড়ালো, এই আইডল স্পেস হিসেবে যেটাকে ভাবা হচ্ছিল, সেটা এখন সমস্যার জায়গা। তার কারণ খুব স্পষ্টভাবে বলা হলো যে এখানে যারা যুক্ত হয়ে যায়, যারা একসাথে থাকে, তারা হচ্ছে এবল বডিড মেন। অর্থাৎ এই ক্ষেত্রে বলা হলো যে মেয়েরা কিন্তু বাড়িতে একা, পুরুষেরা সবাই ময়দানে জড়ো হয়েছে। তাই এখন শহরটা একটু অন্যরকম, যেখানে এবল বডিড মেন, বলিষ্ঠ পুরুষ, তারা ময়দানে রয়েছেন, তারা মিটিং মিছিল করবেন ইত্যাদি। তাদের মেয়েরা, পাড়াটা যেটাকে সেফ মনে করা হচ্ছিল, এই কোয়েশ্চেনিং এ আমরা দেখবো যে ওটা আনসেফ স্পেস, মেয়েদের পক্ষে ওটা সুবিধের জায়গা নয়, এরকম একটা ধারণা উঠে আসবে। আবার একইভাবে বলা হবে যে এই ধরনের যে আনরেস্ট, সেটা কি 45 থেকেই শুরু হয়ে যায়নি? বলা হচ্ছে যে নিশ্চয়ই হয়ে গেছে। অর্থাৎ 46-এ যেটা ঘটলো সেটা কিন্তু হঠাৎ করে গড়ে ওঠা একটা জিনিস নয়, হঠাৎ একটা মাঠে ময়দানে লোকে চলে এলো তা নয়, এর অনেক আগে থেকে এই ধরনের সূত্র আমরা পাচ্ছি। তাহলে কলকাতার একটা স্পেশাল আইডেন্টিটি এইভাবে তৈরি হয়েছিল। আরেকটা আইডেন্টিটিও আমরা জানি যেটা ছিল, সেটা হচ্ছে কলকাতা একটা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত বাঙালিদের একটা জায়গা, যেটা 19 শতক থেকেই চলছিল। বুদ্ধিজীবী যাদের আমরা বলি, বিদ্বজ্জন বলি, এই মানুষগুলোর জায়গা জায়গাতে প্রশ্ন করা হচ্ছে। ডোনাল্ড রস হার্ডউইক, তাকে প্রশ্ন করা হবে, ইউ নো দেয়ার হ্যাভ বিন আ ভেরি লার্জ নাম্বার অফ কমপ্লেইন্টস উইথ রিগার্ড টু দ্য ইনঅ্যাক্টিভিটি অফ দ্য পুলিশ। তিনি বলছেন হ্যাঁ। এবার তারপর বলছেন ফ্রম ভেরি রেসপেক্টেবল পারসনস, খুব ভদ্রলোকদের থেকে, যাদের রেসপেক্টেবল কোট আনকোট, তাদের থেকে কি আপনি এটা শুনেছেন? তখন হার্ডউইক বলছেন দ্যাট মিনস নাথিং। প্রশ্ন করা হচ্ছে রেসপেক্টেবিলিটি মিনস নাথিং, যে এই যে রেসপেক্টেবিলিটি, অনার, এটা কাদের? ভদ্রলোকেরা কথা বলেছে, ছোট লোকেরা এই কথা বলেনি। তাহলে ভদ্রলোকেরা যা বলছে তাদের কথা আমাদের বিশ্বাস করতে হবে, এইরকম একটা ধারণা। সেটা নিয়ে অনেক প্রশ্ন চলবে। কিন্তু এই ধরনেরই জিনিস আমরা খেয়াল করবো, যেরকম একজনের কথা আমরা পাবো, তারক মল্লিক, যাকে ওই ধরনের ওই রেসপেক্টেবল শব্দটা বারবার কোয়েশ্চেন আনসার সেশনে তার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। তাকে আমরা দেখবো তিনি ওই রাজা দেবেন্দ্র নারায়ণ দেব লেন, যেটা বিকে পাল অ্যাভিনিউর কাছে একটা জায়গা, সেখানে তিনি থাকতেন এবং আশপাশে অনেকগুলো বস্তি ছিল। সেই বস্তির লোকেদের তিনি স্থান দিয়েছিলেন, আশ্রয় দিয়েছিলেন, এবং পরবর্তীকালে দেখা যায় যে তাদের মেরে ফেলা হয় ইত্যাদি, এবং সেটাতে তাদের এই তারক মল্লিকের যথেষ্ট মদত ছিল। তা সেইটা নিয়ে একটা প্রশ্ন করা হবে। আরেকটা জিনিসও যেটা আমরা খেয়াল করব, সেটা হচ্ছে যে এই সময় থেকে এই যেটা কথা হলো, যেটা বলার হয়তো খুব একটা সুযোগ আজকে পাবো না, যে কোনো রাইটের ক্ষেত্রে মেয়েরা তো একটা স্পেশাল টার্গেট অফ অ্যাটাক, সেটা আমরা জানি। এবার এই ক্ষেত্রে একটা বিবেকানন্দ রোডে হস্টেলের কথা পাবো, লেডি ডাফরিন হসপিটালে ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে আমরা দেখবো নানাভাবে তাদের হ্যারাস্ট হতে হচ্ছে। আরেকটা অন্য জিনিসও দেখবো, সেটা হচ্ছে বিভিন্ন মেয়েদের আমরা দেখব তাদের প্রসেশন শুরু হবে, এবং এই যে তারা শহরে প্রসেশন করছেন, শহরটা কিন্তু সেই সময় অন্তত এই
প্রসেশন যদি হিন্দু এরিয়াতে যায়, মেয়েদের প্রসেশন, মনে করা হবে এটা হচ্ছে একটা পিস মেজার। তাহলে এই মুভমেন্ট গুলোর এখন এই যে যাত্রা পথগুলো, এগুলোর একটা বিশেষ মানে তৈরি হবে 46-এ, যে মেয়েরা একসাথে যখন যাচ্ছে সেটা হচ্ছে একটা পিসফুল মেজার, ইন্টেন্ট অফ পিস এটা বলা হবে। তাহলে এই ধরনের একটা নতুন শহরের ধারণা আমরা পাচ্ছি, যেখানে মেয়েদের চলাফেরা, পুরুষদের একটা জায়গায় সমবেত হওয়া, প্রত্যেকটা জিনিসকেই কিছুটা একটু অন্যভাবে ভাবনা তার শুরু হচ্ছে। 46-এ আরেকটা জিনিসও হচ্ছে আমরা জানি, যেটাকে খুব সহজে আমরা যেটা বলি ললেসনেস। অর্থাৎ সেখানে এই ললেসনেস শব্দটাই আমি ব্যবহার করতে চাইছি, তার কারণ ললেসনেসের দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে নানাবিধ আইন থাকা, মাল্টিপ্লিসিটি অফ লজ, আর একটা হচ্ছে লয়ের অভাব, আইনের অভাব, যেখানে আইন চলছে না। আমরা দুটো জিনিসই দেখতে পারবো। অর্থাৎ যেটা হবে, ইন্ডিভিজুয়াল অফিসাররা তারা যখন যাচ্ছেন কাজ করতে, তারা যেই শব্দগুলো ব্যবহার করবেন, এই এখান থেকে আমরা পাচ্ছি যে বিভিন্ন ধরনের এক্সট্রা লিগাল মেজার আমাদের নিতে হয়েছিল। এই এক্সট্রা লিগাল মেজারকে আমরা কি বলবো, সেটা ললেসনেসকে আমরা কোনভাবে মানে কিভাবে ডিফাইন করব, মাল্টিপ্লিসিটি নাকি অ্যাবসেন্স অফ ল? একটা ইনস্টেন্স যেরকম বলে দিই, অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট এই প্রশ্ন করা হচ্ছে, ইন মুসলিম লোকালিটিজ উইদিন দ্য জুরিসডিকশন অফ বউবাজার থানা পুলিশ স্টেশন, হাউস টু হাউস সার্চেস হ্যাভ বিন মেড। তখন উত্তর দেওয়া হচ্ছে, পুলিশ দিচ্ছে যে মেবি ইন সার্টেন পার্টস। Under what section of the Police Acts these searches were made within the jurisdiction of these two police stations? উত্তর দেওয়া হচ্ছে, I'm afraid I couldn't tell you. I expect my officers did it under appropriate section of law. Is it not a fact that these searches that I have just mentioned are in contravention of sections অমুক অমুক অমুক? তখন প্রশ্ন করা, উত্তর দেওয়া হচ্ছে, I would not be ইত্যাদি এই সমস্ত কিছু নেওয়া হচ্ছে। তাহলে এই সমস্ত কারণেই কলকাতা শহরের একটা নতুন মানে তৈরি হচ্ছে। দাঙ্গার ক্ষেত্রে আরেকটা যেটা বারবার হয়, আমরা ওই এবং এটা আমরা সকলেই অবগত আছি, আমরা এই সন্তান দলের কথা তো বললাম বঙ্কিমের পরিপ্রেক্ষিতে যখন আলোচনা করতে শুরু করছিলাম, তাহলে সেই জায়গাটা থেকে এই সেভিয়ারদের একটা সবসময় জায়গা থাকে, এবং 46-এর রায়টও নিশ্চয়ই তার নিজস্ব হিরো, নিজস্ব সেভিয়ার তাদের তুলে মানে সামনে নিয়ে আসছে। একজনকে যাকে নিয়ে এখন অনেক কথাবার্তা হচ্ছে, ফিল্মস হচ্ছে, আমরা জানি গোপাল পাঠা। এই গোপাল মুখার্জি বা গোপাল পাঠা, তিনি মানে তার যেহেতু দোকান ছিল, একটা মাংসের দোকান ছিল কলকাতাতে, তার কথা আমরা অনেকেই জানি, এবং তার একটা ইন্টারভিউ হচ্ছে 1997-এ অ্যান্ড্রু হোয়াইটের ইউটিউবে পাওয়া যায়, আপনারা সবাই একটু শুনে নিতে পারেন। সেখানে আমরা বুঝতেই পারছি যে তার বক্তব্যে কি কি আসবে। আমরা জানি তাদের একটা ভলেন্টিয়ার একটা ফোর্স ছিল, একটা ফোর্স তৈরি করা হয়েছিল, যেটা একভাবে ওই লুটতরা যে পার্টিসিপেট করে, এবং এই পার্টিসিপেট করাটা, এই শব্দটা এটা আমি বলছি বা বিভিন্ন লেখা থেকে পাওয়া যায়, কিন্তু ন্যাচারালি তাদের তরফ থেকে সেটা আসেনি। তারা এই দলটার নাম যেটা দিয়েছিল সেটা হচ্ছে ভারতীয় জাতীয় বাহিনী। তার মানে এটা তারা যেটা করছিল খুব স্পষ্ট, এবং এই ইন্টারভিউ থেকে তিনি বারবার যেটা বলছেন যে আমি যেটা করেছি, আমি সবাইকে বাঁচাতে গেছি, এবং আমার বাঁচানোতে এখানে হিন্দু মুসলিমের কোনো ভাগ ছিল না, আমি সকলকেই বাঁচিয়েছি, এই ধরনের একটা ধারণা। গোপাল পাঠার এই ইন্টারভিউটা যদি একটু ভালো করে আমরা শুনি, অনেকটা সময় ধরে থাকছে, সেখানেও কিন্তু একটা শহরের ম্যাপ আমরা পাচ্ছি, যে কোথায় কি কি ধরনের জিনিস হচ্ছে, কোনগুলো সমস্যার জায়গা। যেরকম তিনি এক জায়গায় বলছেন যে লীগ ভলেন্টিয়াররা বউবাজার ক্রসিং এরিয়া থেকে যখন হ্যারিসন রোডের দিকে আসছে, তাদের গোয়ালা, তিনি বলছেন যারা কারা, তিনি বলছেন না হিন্দু না মুসলিম, তাদের মেরে ফেলা হয়েছে। এই সমস্ত কারণে তারা বেরিয়ে গেলেন। ইন্টারভিউটাতে একটা শোনার মতো জিনিস যেটা, সেটা হচ্ছে বারবার যখনই কোনো ভায়োলেন্সের কথা তাকে প্রশ্ন করা হয় যে আপনার ছেলেরা কি এই করলো, তিনি না বলছেন না, কারণ তারা করেছেন, কিন্তু প্রত্যেকটাতেই বলেছেন হ্যাঁ, কিন্তু আমরা আসলে যেটা করছিলাম, আমরা বাঁচাচ্ছিলাম, আমরা তমুককে বাঁচাচ্ছিলাম। তাহলে গোপাল পাঠার এই বক্তব্যে ওই একটা অর্ডারকে ফিক্স করার একটা ধারণা বারবার আসছেন। তিনি মনে করছিলেন যে এই কাজটা আমরা এই জন্য করেছি, এই যে চাঁদনি চকের যে মুসলিম এরিয়া, যেখানে একটা মুসলিম হস্টেল ছিল, 32 মুসলিম বয়েজ সেখানে থাকতো, আমরা সেখানেও বাঁচাতে গেছি। তাহলে তার কথাতে তিনি রক্ষক, তিনি এমন একটা জিনিস রক্ষা করছেন যেটা ভেঙে গেছিল। অর্থাৎ সেই টাইম লাইনটাকে যেভাবে ভারত রাষ্ট্র একভাবে সেট করার চেষ্টা করেছিল, গোপাল পাঠার মতো ইন্ডিভিজুয়াল এফর্টেও কিছু মানুষ তারা ওই জিনিসটাকে, ওই অর্ডারটাকে ফেরত আনার চেষ্টা করছেন, এরকম একটা তাদের বক্তব্য।
কিন্তু ইন্টারভিউ শেষে যখন তাকে প্রশ্ন করা হয় যে এই যে আপনাদের ছেলেরা যারা ঘুরে বেড়াচ্ছিল তারা তো নানা ধরনের লুটতরাজের পরেও করছে, 46 এর রাত শেষ হয়ে গেল, দেশ ভাগ হয়ে গেল, তারপরেও তারা করছেন, তখন তিনি বলবেন হ্যাঁ এটা ঠিকই হয়তো বলেছে, এবং তিনি মেনেও নেবেন, তিনি বলবেন এটা ঠিকই কথা, কারণ তাদের কারোর থেকে আর্মস তো আর নিয়ে নেওয়া হয়নি। অর্থাৎ দিস সিটি ওয়াজ অ্যান আর্মড সিটি। সকলের এই যে যেই আন্ডারওয়ার্ল্ডের কথা আমরা বলছি, এদের মানে এটা তাদের হাতে ছিল। যেভাবে এই মধ্যবিত্ত রেসপেক্টেবল এই আইডিয়াগুলো ছিল, অমুক তমুক এরা দূরের মানুষ, এরা বাইরে থেকে আসা মানুষ, যারা ইউপি বিহার আপ কান্ট্রি পিপল, তারা সেই গুন্ডা এলিমেন্টে ঢুকে পড়েছে বলে মনে করা হচ্ছিল, এই সমস্ত কিছু যেভাবে স্টিরিওটাইপ গুলো তৈরি হয়েছিল, সেইভাবেই কিন্তু এই রক্ষকদেরও একটা ধারণা তৈরি হয়েছিল। আইডিয়াল শহর ফর রাইটস, যেখানে রাইট হওয়ার পক্ষে ভালো শহর, এইরকম শহরের তিনি একটা আলোচনা করেছেন। আমি ছোট্ট করে একটা অংশ একটু বলে দিই যে সেই শহরটাকে তিনি কেমন ভাবছেন। হবসবাম বলছেন যে সাপোজ দেন উই কনস্ট্রাক্ট দি আইডিয়াল সিটি ফর রাইট অ্যান্ড ইনসারেকশন, সেটা কেমন হবে? ইট অট টু বি ডেন্সলি পপুলেটেড, অনেক মানুষ থাকবে, নট টু লার্জ ইন এরিয়া, essentially it should still be possible to traverse in foot, হলো, it should perhaps not be divided by a large river, not only because bridges are easily held by the police, but also because it is a peculiar fact of geography or social psychology that the banks of a river look away from each other. তাই না? তাই সেটা ম্যানেজ করা অনেক সহজ হবে। As anyone living in South London or Paris left bank can verify, its poor ought to be relatively homogeneous, socially or racially. It ought to be centripetal, that is to say, its various parts ought to be naturally oriented towards the central institutions of the city. The more centralized, the better. এইটা হচ্ছে হবসবামের বক্তব্য। তাহলে এই বক্তব্য থেকে আমার যে প্রশ্নটা আসে এবং যেই উত্তরটা আমার নেই, যে কলকাতা কি তাহলে 1946-এ একটা আইডিয়াল সিটি ফর রাইট অ্যান্ড ইনসারেকশন? আমি বলবো না। তার কারণ অনেক কিছুই যা যা আমরা মার্কার দেখলাম একেবারে 1-2 করে যদি লিখি, সেটা কিন্তু আমরা দেখছি না। কিন্তু একটা জিনিস যেটা আমাদের মানে আমার বারবার মনে হয়েছে, সেটা প্রি রাইট, পোস্ট রাইট এবং রাইটের সময়, রাইটের স্থলটাকে যদি আমরা ভাবি, ইট ইজ নট আ মোমেন্ট অফ ম্যাডনেস, এটা পাগলামোর সময় নয়, এটা একটা স্বাভাবিক সময়। তাই এই সহিংসতা যেটা অলরেডি ছিল, যেখান থেকে, এটাও তো এক ধরনের সহিংসতা, যেখানে কিছু মানুষকে আমি রেসপেক্টেবল মনে করছি, কিছু মানুষকে আমি মনে করছি, এই প্রক্রিয়ার মধ্যেই সেই ভায়োলেন্সটা আছে। তাই আমরা যদি ভায়োলেন্সকে কোনো না কোনো ভাবে কাউন্টার করতে পারি, সেটা এভরিডে মানে প্রত্যেক দিনের দিন যাপনের ক্ষেত্রে করার কথা, সেটা কিন্তু কোনো একটা মুহূর্তকে আটকানোর একটা পরিস্থিতি নয়। থ্যাংক ইউ।